ব্যাংক খাতের অস্বাভাবিক ঋণ সমাধানে একীভূত হচ্ছে 5 ব্যাংক। দর্শক, আমরা আজকে ব্যাংক খাতের অস্বাভাবিক ঋণ নিয়ে কথা বলবো। আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি যে বর্তমান সময়ে ব্যাংক খাতের যে ঋণ সেটা অস্বাভাবিক আকারে বৃদ্ধি পেয়েছে এবং এই সমস্যার সমাধানে 5 ব্যাংকে একীভূত করা হচ্ছে। এই সমস্ত ব্যাংকগুলো সরিয়ে ভিত্তিক ব্যাংক। আমরা খেয়াল করেছি যে এই ঋণের পরিমাণ, যে অস্বাভাবিক ঋণ, সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7,56,526 কোটি টাকা। 2024 সালের শেষের দিকে এর পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় 59% বৃদ্ধি পেয়েছে। এই যে 59%, এই শতাংশ অস্বাভাবিক ঋণ বৃদ্ধি কিন্তু দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পরিচয় বহন করে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের স্ট্যাবিলিটি, যে তারা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি 2024 অনুযায়ী বর্তমানে মোট বকেয়া ঋণের 45% অস্বাভাবিক ঋণ এবং এই অঙ্কটি 2025-26 অর্থ বছরে আমাদের যে বাজেট, সেই বাজেটের সমপরিমাণ। তো এই যে ব্যাংকের ব্যাপক হারে অস্বাভাবিক ঋণ, এটা কিভাবে হলো, এটার সমাধানের বা উপায় কি, এই বিষয়ে অর্থনীতিবিদগণ নিজ নিজ মন্তব্য দিয়েছেন। তারা এতটুকু বুঝিয়েছেন যে হঠাৎ করে এই ঘটনা ঘটেনি। দীর্ঘদিন অনিয়ম ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে এই সংকট হয়েছে। বাস্তবতা হলো এই অঙ্ক আগামীতে আরো বাড়বে। ইতিমধ্যে প্রায় 2.5 লাখ কোটি টাকার মামলা জট আছে বিভিন্ন অর্থ কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। এবং এই বিষয়টা দেখা যাচ্ছে যে ব্যাংক খাতকে স্বাভাবিক করতে হলে বড় ঋণ খেলাপিদের দ্রুত বিচারিক প্রক্রিয়ায় আওতায় এনে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যাংক খাতে গুণগত অ্যাসেট বা কোয়ালিটি দ্রুত অবনতি হচ্ছে। এর পিছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে যে অবিবেচকভাবে ঋণ বিতরণ, তদারকির দুর্বলতা এবং ঋণ খেলাপির উদ্ধার কার্যক্রমে ধীর গতি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, 2024 সালের আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এর সংকট আরো প্রকট আকার ধারণ করেছে। কারণ ওই সময়ে ক্ষমতাসীনদের দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নানা রকম সুবিধা ভোগ করেছিল, যা সরকার পরিবর্তনের পর সেই সুবিধাগুলো স্থগিত হয়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। যেমন ব্যবসায়িক গ্রুপ, এসালন গ্রুপের নিয়ন্ত্রণ ছিল অনেক, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ সহ বেশ কয়েকটি বড় শিল্প গোষ্ঠী ব্যাপক খেলাপিতে পড়ে যায়। ব্যাংকগুলোর সংকট থেকে দেখা গেছে যে এই সমস্ত অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক পরিস্থিতি সব বিবেচনা করে পুনঃতফসিল যা স্বাভাবিক ঋণের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। দেশের অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অনেক স্বনামধন্য কোম্পানিও সময়মতো ঋণ পরিশোধ করতে পারছে না। ফলে তারা ঋণ পুনঃতফসিল করছে, যা অস্বাভাবিক ঋণের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। আমরা আরো জানতে পেরেছি যে দেশের সামগ্রিক অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক পরিবর্তন এবং দীর্ঘদিনের অনিয়ম মিলিয়ে ব্যাংক খাত বর্তমানে চরম চাপের মুখে। অস্বাভাবিক ঋণের পরিমাণ যতদিন না নিয়ন্ত্রণ আসছে, ততদিন আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরবে না। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট অনুযায়ী 2024 সালের এক বছরেই পুনঃতফসিল করা হয়েছে 85,689 কোটি টাকা ঋণ। এর ফলে বছরের শেষে মোট পুনঃতফসিল ঋণ স্থিতি দাঁড়িয়েছে 3,48,461 কোটি টাকা, যা 2003 সালের তুলনায় 60,000 কোটি টাকারও বেশি। নীতি শিথিলতার উদ্যোগ। আবার আমরা লক্ষ্য করেছি যে পুনঃতফসিলের যে নীতিমালা ছিল সেটা শিথিল করা হয়েছে। আগে ব্যবসার ক্ষেত্রে 10 থেকে 25% ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পরিশোধ করা যেত, কিন্তু পরবর্তীতে 2022 সালের পরে সেটা আরো কমানো হয়েছে। এখন মোটামুটি 2.5 থেকে 4% ডাউন পেমেন্ট দিলেই ঋণ পরিশোধের সুযোগ রয়েছে এবং বর্তমানে আরো কমানো হয়েছে। 1% ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পরিশোধের সুযোগ থাকছে এবং প্রতি কিস্তির মাঝখানে প্রায় 3 বছরের গ্যাপের বিধান রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এত সব সুবিধা দেওয়ার ফলেও একটি বড় অংশ আবারও খেলাপিতে পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের শেষে মোট পুনঃতফসিল ঋণের মধ্যে 1,33,872 কোটি টাকা খেলাপি হয়েছে, যা পুরো পুনঃতফসিল ঋণের 38.42%। এক বছর আগেও এর হার ছিল 8.74%।
অন্যদিকে সরকার যে বেসরকারি ব্যাংকগুলো যেগুলোর ভিতরে এই অস্বাভাবিক ঋণের একটা চাপ দেখা গেছে, বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, অন্য আরো যে ব্যাংক আছে, এই 5টি ব্যাংককে নিয়ে তারা একটি সমন্বিত ব্যাংক গড়ার চেষ্টা করেছে এবং অলরেডি এগুলো অর্থ মন্ত্রণালয়ের কাগজপত্র পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা সামনের দিকে অগ্রসর হব। ফলে অক্টোবরের মধ্যে হয়তোবা এই সমন্বিত ব্যাংকের যে রূপরেখা সেটা চূড়ান্ত করা হবে। মোটামুটি এই ব্যাংকে একটা নামও রাখা হয়েছে, কেউ বলতে যাচ্ছে ইউনাইটেড ব্যাংক অথবা আল ফাদা ব্যাংক হিসেবে। এবং আরো যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে এই সমস্ত ব্যাংকে যে সমস্ত আমানতকারী আছে সেই আমানতদারদেরকে প্রতি সুবিচার করা হবে, অর্থাৎ তাদের 5 ইসলামী ব্যাংকের শতভাগ আমানতকারীকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে ক্ষুদ্র আমানতকারীদের শতভাগ অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে বৃহৎ আমানতকারীদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যেমন আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে এই সমস্ত ব্যাংকের ফরেনসিক অডিট হয়ে গেছে, এখন কার্যক্রম শুরু হলে কত সময় লাগবে তা বোঝা যাবে। তবে এই সমন্বিত ব্যাংকের বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন যে বিভিন্ন দেশে একীভূতকরণের উদাহরণ থাকলেও বাংলাদেশেরটা ভিন্ন, কারণ বিশ্বের কোথাও এই ধরনের লুটপাট হওয়ার প্রেক্ষাপটে ব্যাংক একীভূত করা সম্ভব হয়নি। আগামী অক্টোবরের মধ্যে ঠিক হতে পারে ব্যাংকটির নামও। তাই সকলে ধারণা করতেছে যে বর্তমান সময়ে সরকার এই যে অস্বাভাবিক লেনদেন এবং অস্বাভাবিক ঋণ এই সবগুলো আগে যদিও রাজনৈতিক নিয়ন্ত্রিত সরকারগুলো নিয়ন্ত্রণ করতো, কিন্তু যেহেতু এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নেই, তো এই সরকারের উচিত হবে এই অস্বাভাবিক ব্যাংক ঋণগুলোকে কমিয়ে আনার জন্য প্রচুর নজরদারি করা এবং যে সমস্ত ব্যাংক ঋণ খেলাপি আছে তাদেরকে যথাযথ প্রক্রিয়ার মধ্যে আইনের আওতায় এনে এসে এই সমস্ত ব্যাংকে রক্ষা করা। যদি দ্রুততার সহিত আমাদের সরকার প্রকৃত ঋণ খেলাপি এবং অন্যান্য তদারকির মাধ্যমে এই বৃহৎ পরিমাণ অর্থটাকে সন্নিবেশ করে অর্থনীতিতে আবার সুবাতাস বয়ে আনতে না পারে, তাহলে আমাদেরকে বলতে হবে যে অর্থনীতি একটা বড় ধাক্কার মধ্যে পড়ে যাবে, যদিও যেটা অনেক আগেই শুরু হয়েছে। এবং আগামী কিছুদিনের মধ্যে যদি আমরা দেখি যে একীভূত হওয়া সত্ত্বেও অর্থনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন না হয়, তাহলে আমাদেরকে কিন্তু একটা ভালো অবস্থার মধ্যে পড়ে যেতে হবে বলে অনেকে মনে করছেন। দর্শক, আপনারা যেহেতু জানলেন যে এই ব্যাংক খাতের অস্বাভাবিক ঋণ নিয়ে বর্তমান সরকার আসলে কি ভূমিকা পালন করতেছে এবং তাদের গৃহীত যে 5 ব্যাংক একীভূতকরণ সেই সিদ্ধান্ত তারা সঠিক নিয়েছে কিনা, কিংবা সর্বশেষে আমরা এই একীভূতকরণের ফলে ব্যাংকিং সেক্টর আবার আগের মতো সুন্দরভাবে চলবে কিনা, এই বিষয়ে আপনাদের মতামত আশা করতেছি। আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের মতামত পেলে আরো খুশি হব। সামনে আমরা হয়তো আরো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ আরমান, নিউজ ডেস্ক 24বাংলাদেশ.net।